স্বাগত ডিবিসি সংবাদে আর আপনাদের সাথে আছি আমি সুলতানা স্বর্ণা। দেশে দেশে যুদ্ধ, সংঘাত, প্রতিরোধ এবং শান্তিপূর্ণ বিশ্ব গড়তে পরামর্শ দিয়ে থাকে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপ বা আইসিজি। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের 100 দিন উপলক্ষে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ব্রাসেলস ভিত্তিক অলাভজনক এই সংস্থাটি, যাতে গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের দুর্নীতি, প্রশাসন ও বিচার ব্যবস্থার দলীয়করণ, নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করার প্রেক্ষাপটে বর্তমান সরকারের সংস্কার কর্মসূচির চ্যালেঞ্জ তুলে ধরা হয়েছে। সংবিধান সংশোধন, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ সহ রাষ্ট্রের সার্বিক ব্যবস্থা ঢেলে সাজানোর চ্যালেঞ্জ নিয়ে ক্ষমতায় আসে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। ক্ষমতায় এসে রাজনৈতিক, অর্থনৈতিক, প্রশাসনিক, সংবিধান সংশোধন, নির্বাচন ব্যবস্থা, দুর্নীতি প্রতিরোধ সহ নানা সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার। তবে এসব উচ্চাভিলাষী সংস্কার কাজ বাস্তবায়ন খুব সহজ নয় বলে উল্লেখ করেছে ব্রাসেলস ভিত্তিক অলাভজনক সংস্থা আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপ আইসিজি। দেশ পরিচালনায় উপদেষ্টাদের অনভিজ্ঞতা, সামাজিক প্রতিবন্ধকতা ও দুর্নীতিগ্রস্ত প্রশাসনকে জনগণের আকাশচুম্বী প্রত্যাশা পূরণে অন্তরায় মনে করে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ। শাসন কাঠামো ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থায় আওয়ামী লীগ সরকার এমন ব্যবস্থা গড়ে তোলে যেখানে নীতি নির্ধারণী পর্যায়ে দলীয় আস্থাভাজনদের নিয়োগ দেওয়া হয়, যা সংস্কার কার্যক্রমের অন্যতম প্রতিবন্ধকতা। আইসিজির প্রতিবেদনে বলা হয়, সংস্কার কর্মসূচির মধ্যে সবচেয়ে কঠিন হতে পারে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ঢেলে সাজানো। আমলাতন্ত্র ও পুলিশ বিভাগে রয়ে গেছে আওয়ামী লীগের ঘনিষ্ঠ অনেক কর্মকর্তা। প্রতিবেদনে বলা হয়, হাসিনার আমলে প্রশাসনকে শুধু রাজনীতিকরণই করা হয়নি, এখানে দক্ষতারও ব্যাপক ঘাটতি রয়েছে। রাজনৈতিক নিয়ন্ত্রণের হাতিয়ার ও পৃষ্ঠপোষকতার উৎস হিসেবে পুলিশকে চিহ্নিত করেছে আইসিজি। আওয়ামী লীগের সমর্থক, বিশেষ করে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মীদের দিয়ে এ বাহিনী গড়ে তোলা আইন শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতার পেছনে বড় সমস্যা চিহ্নিত করেছে প্রতিবেদনে। সংবিধান সংস্কারের প্রশ্নের সামনে এসেছে বিদ্যমান সংবিধান সংশোধন নাকি সংবিধান পুনর্লিখন এই বিতর্কটি। সরকারের ভেতরে অনেকে এবং বেশ কিছু প্রভাবশালী আইনবিদের মতে সংবিধান পুনর্লিখন সময় সাপেক্ষ, এতে রাজনৈতিক বিভক্তির আশঙ্কা রয়েছে। শেষ পর্যন্ত অন্তর্বর্তী সরকার গ্রহণযোগ্য নির্বাচনী ব্যবস্থা চালুর দিকে মনোযোগ দিয়েছে, যা নির্বাচন কমিশনকে ঢেলে সাজানোর চেয়েও বেশি কিছু। এসব সমস্যা ও চ্যালেঞ্জ মোকাবিলায় বর্তমান সরকারের পাশাপাশি রাজনৈতিক দল ও নাগরিক সমাজের ব্যাপক ভূমিকা প্রয়োজন বলে পরামর্শ দেওয়া হয়েছে প্রতিবেদনটিতে। ছাত্র জনতার অভ্যুত্থানের 100 দিন, এখনও কান্নায় বুক ভাসাচ্ছেন আন্দোলনে আহত অনেক শিক্ষার্থী ও নিহতদের পরিবারের সদস্যরা। তাদের অনেকেই এখনও পাননি কোনো সহায়তা। দিন কাটছে মানবেতর, আর চালিয়ে নিতে পারছেন না অনেকেই চিকিৎসাও। বুক ভরা ব্যথা নিয়ে গণহত্যায় জড়িতদের বিচার চাইছেন সন্তানহারা বাবা মায়েরা। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে আহত হয়েছিলেন কিশোরগঞ্জের এই যুবক। দুই চোখেও আর ভালো দেখতে পান না। বৃহস্পতিবার সচিবালয়ে গিয়ে ভেঙে পড়েন কান্নায়। 3 মাস আগে এরকম আশ্বাস তারা দিয়েছিল, কিন্তু তা বাস্তবায়ন করার এরকম। এখন আমরা চাচ্ছি সুন্দরভাবে বহাল করার জন্য লিখিতভাবে তারা স্টেটমেন্ট দেখ আমাদের কাছে। সরকারের কাছে চিকিৎসা নিশ্চিতের দাবি করতে করতে ক্লান্ত আরেক যুবক। এখন আর কথাই যেন বেরুচ্ছে না তার। ছাত্র জনতার বিপ্লবের 100 দিন আর অন্তর্বর্তী সরকারের পার হয়েছে 3 মাস, অথচ হাসপাতালে হাসপাতালে ভোগান্তির শেষ নেই আহতদের। বাধ্য হয়ে অনেকেই নেমেছেন রাস্তায়। এখনও কান্না যেন থামছেই না সন্তানহারাদের। রাগে ক্ষোভে অনেকে বলছেন, গণ অভ্যুত্থানই তাদের চূড়ান্ত বিজয় নয়। মানুষের সব মৌলিক অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত চলবে আন্দোলন। এই উত্তাপকে ধারণ করে আমাদের সামনের দিনের যে লড়াই, সেই লড়াইকে আমরা আরো বেশি দুর্বার গতিতে এখানে এগিয়ে নিয়ে যেতে চাইব। গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের স্মৃতিচারণে শুক্রবার অনুষ্ঠানের আয়োজন করা হয় জাতীয় প্রেস ক্লাবে। এ সময় গণহত্যায় জড়িতদের বিচার নিশ্চিত করার দাবি জানানো হয়। কোটি টাকা বিনিময়ে আমি আমার সন্তানদের পাবো না। আজ 3-4 মাস হয়ে গেছে আমার সন্তান আবার মা কয়ে ডাকেন। সবকিছুই ধ্বংস করে দিচ্ছে, কোনোভাবেই ভালো লাগতেছে না। কোথায় যাবো, কি করবো, কোনোভাবেই ভালো লাগতেছে না। বর্তমান যে সরকার আছে তার কাছে বিশেষ চাই। বিপ্লবের 100 দিন উপলক্ষে ঢাকা ও জেলা শহরে আহত ও শহীদ পরিবারের সঙ্গে মতবিনিময় করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা।
দেশ থেকে ফ্যাসিবাদ বিদায় করতে তরুণদের ব্যালট বিপ্লবের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি। বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র জনতার অভ্যুত্থানের 100 দিনে নাগরিক সমাবেশের আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। জুলাই গণহত্যায় দায়ী আওয়ামী লীগের বিচার এবং শহীদ পরিবার ও আহতদের পুনর্বাসনের দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে ফ্যাসিবাদের দোসরদের অপতৎপরতা ও নিপীড়ন বন্ধে পাড়া মহল্লায় তরুণদের প্রতিরোধ গড়ে তোলার আহ্বানও জানান তিনি। এ সময় বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো জুলাই গণ অভ্যুত্থানে আহতদের পকেটবন্দি করার চেষ্টা চালাচ্ছে বলেও মন্তব্য করে তিনি জানান তাদের নিয়ে কোনো রাজনীতি চলবে না। এছাড়াও ঢাকা মহানগরের বিভিন্ন থানার কমিটির প্রতিনিধি ও কেন্দ্রীয় সদস্যদের প্রতি আহতদের সুচিকিৎসা এবং শহীদ পরিবারের আর্থিক অনুদানেরও আহ্বান জানান। তথাকথিত উন্নয়ন প্রকল্প চলবে না, অপচয়ের উন্নয়ন আর করতে দেয়া হবে না, এ কথা বলেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ এবং সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। বিকেলে চট্টগ্রামের সার্কিট হাউসে এক মতবিনিময় সভায় এই কথা বলেন তিনি। এ সময় আরও জানান, অপরিকল্পিতভাবে কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে টানেল নির্মাণ করা হয়েছে। এছাড়া দেশের বিভিন্ন স্থানে অপরিকল্পিত প্রকল্প নির্মাণ করা হয়েছে। ভবিষ্যতে উন্নয়নের নামে এই ধরনের অপচয় আর করতে দেয়া হবে না বলেও মন্তব্য করেন উপদেষ্টা। এই অপরিকল্পিত উন্নয়ন চলবে না, তথাকথিত উন্নয়ন চলবে না, অপচয়ের উন্নয়ন আমরা করতে দেব না। যেখানেই যাই, খুলনাতে রূপসাতে গেলাম, ৮,০০০ কোটি টাকা দিয়ে একটা বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয়েছে, ওখানে গ্যাস নাই। যে কোনো মূল্যে মাওলানা সাদ কান্থলভিকে বাংলাদেশে আসার অনুমতি ও ইজতেমায় অংশগ্রহণ নিশ্চিতের এক দফা দাবি জানিয়েছেন তার অনুসারীরা। সকাল থেকে কাকরাইল মসজিদ ও এর আশেপাশে অবস্থান নেন তাবলিগ জামায়াতের সাদপন্থী মুসল্লিরা। আগামী 2 সপ্তাহ কাকরাইল মসজিদে অবস্থানের ঘোষণা দেন তারা। কাকরাইলে মার্কাজ মসজিদের নিয়ম অনুযায়ী 14 দিন থাকবে সাদপন্থীরা আর 28 দিন থাকবে জুবাইরপন্থীরা। এর ধারাবাহিকতায় শুক্রবার সকালে প্রবেশ করেন সাদপন্থীরা। পূর্ব ঘোষণা দিয়ে সকাল থেকে মসজিদের আশপাশ এলাকায় অবস্থান নেয় তারা। সারা পৃথিবীর সকল মুসলমান একভাবে আমরা একত্রিত হয়ে দ্বীনের খেদমত করতে পারি। ইসলাম আমাদের একটা হোক, আমাদের সাথে কারো দ্বন্দ্ব নাই, কোনো কিছু নাই। আমরা যে প্রত্যেকটা মুসলিম এক হোক, আর অন্য কিচ্ছু না। যে কোনো মূল্যে মাওলানা সাদকে বাংলাদেশে আসার অনুমতি এবং এবারের ইজতেমায় অংশগ্রহণ নিশ্চিতে এক দফা দাবি জানায় তারা। মাওলানা সাদ সাহেব যখন বাংলাদেশের মাটিতে আসবে, এরা সবাই যখন বসবে, তাহলে মুসলমানের যে বিভেদটা আছে ইনশাআল্লাহ এটা খুব দ্রুতই মিটে যাবে। তো তারা যে ভুলের ভিতরে আছে, আমরা আল্লাহর কাছে পানা চাই যাতে তারা সেই ভুল থেকে ফিরে আসেন। আরও স্বচ্ছ হয়ে যাবে। যদি হযরত মাওলানা সাদ সাহেব যদি বাংলাদেশে আসে, তাহলে এটা প্রকাশ হয়ে যাবে। সাদ সাহেবের মুখে আমরা শুনতে চাই যে সে বলছে কিনা এই ধরনের কথা। জুমার নামাজের আগ পর্যন্ত কাকরাইল মসজিদের আশপাশ এলাকায় জোরালো অবস্থানে মাওলানা সাদ অনুসারীরা। জুমার পর মসজিদে ফিরে যান তারা। এদিকে কাকরাইল এলাকায় এই অবস্থানকে কেন্দ্র করে সকাল থেকে আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর আগে গেল 5 নভেম্বর রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে বিশাল জনসভা করে মাওলানা জুবাইর অনুসারী আলেম ও ওলামারা। সে সময় তারা মাওলানা সাদকে বাংলাদেশে প্রবেশ করতে দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন। এই সরকার যদি এই বেয়াদবকে বাংলার মাটিতে আনতে চায়, এই সরকারেরও পালাইবা। সারা বিশ্বের তাবলিগি জামাতের মূল ধারা এই সাদ এবং সাদের কুখ্যাত অনুসারীদেরকে তাবলিগি জামাতে অবাঞ্ছিত ঘোষণা করেছেন। 2017 সালের নভেম্বরে দুই পক্ষের দ্বন্দ্ব প্রথম প্রকাশ্যে রূপ নেয়। কাকরাইলে দুই দলের কর্মীর মধ্যে চরম বিরোধ সৃষ্টি হওয়ায় গেল 7 বছর ধরে প্রশাসনের সিদ্ধান্তে কাকরাইল মসজিদে নিয়মতান্ত্রিকভাবে অবস্থান নেয় দুই পক্ষই। মাহমুদুল হাসান নাজিম, ডিবিসি নিউজ, ঢাকা। বছরের শেষ ম্যাচ খেলতে কাল মাঠে নামবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। 2 ম্যাচের ফিফা ফ্রেন্ডলি সিরিজের শেষটায় কাল স্বাগতিক বাংলাদেশের প্রতিপক্ষ মালদ্বীপ। এই ম্যাচের ফলের উপর নির্ভর করছে বাংলাদেশ কোচ হ্যাভিয়ার কাবরেরার ভাগ্য। বসুন্ধরা কিংস অ্যারেনায় ম্যাচ শুরু হবে সন্ধ্যা 6টায়। 2024 সালে বাংলাদেশ জাতীয় ফুটবল দল হজম করেছে 14টা গোল, আর প্রতিপক্ষের জালে বল পাঠিয়েছে মাত্র একবার। একটা দলের 1 বছরের 7টা ম্যাচ খেলে যখন এই পারফরমেন্স, তখন প্রশ্ন উঠবেই কোন দিকে যাচ্ছে বাংলাদেশের ফুটবল। আপাতত এই প্রশ্ন তোলা থাক। বাংলাদেশ এখন প্রস্তুত বছরের শেষ ম্যাচটা খেলতে। মালদ্বীপের বিপক্ষে জিততে একেবারে মরিয়া লাল সবুজের ফুটবলাররা। গেল ম্যাচে কিংস অ্যারেনায় বাংলাদেশ চান্স ক্রিয়েট করেছে অনেক, কিন্তু করতে পারেনি গোল।
ম্যাচটা জিততে পারলে বছরের শেষটা হবে ভালো। ছেলেরা কতটুকু প্রস্তুত হোম ম্যাচে মালদ্বীপকে হারাতে? ছেলেরা জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। আগের ম্যাচে ওরা অনেক সুযোগ তৈরি করেছে, কিন্তু গোল হয়নি। ম্যাচের আগের দিনের অনুশীলনে সেগুলো নিয়েই আমরা কাজ করেছি। টিমের ভেতর স্পিরিট আছে। বাংলাদেশ মাঠে ফাইটও করেছে ভালো, তবে যত সমস্যা ওই ফিনিশিংয়ে। শেষ ম্যাচে ফুটবলাররা চায় গোলের সুযোগগুলো কাজে লাগাতে। আমি শুধু ফরওয়ার্ডদেরকে বলবো না, আমি মনে করি প্রত্যেকটা প্লেয়ারেরই দায়িত্ব গোল করার। সো আমি মনে করি এটা যারই অপশন হবে বা সুযোগ আসবে, সে যেন ওই সুযোগটা কাজে লাগায়। মালদ্বীপও সফরের সেকেন্ড ম্যাচটা জিততে চায়। প্রায় 1 বছর পর আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমে জয় পেয়ে দল একেবারে আত্মবিশ্বাসী হয়ে উঠেছে। তবে ফাহিম, মুরসালিন আর রাকিবকে নিয়ে আলাদা প্ল্যান করছে সফরকারী কোচ। ফাহিম, রাকিব আর মুরসালিন অসাধারণ খেলোয়াড়, ওদের নিয়ে আলাদা প্ল্যান করছি। তবে আমি আমার টিম নিয়ে আত্মবিশ্বাসী। আগের ম্যাচটা জেতায় সবার মধ্যে একটা আলাদা মোটিভেশন এসেছে। আমাদের ওখানে অনেক অনেক সমস্যা, কিন্তু আমি ছেলেদের বলেছি সব ভুলে তোমাদের দেশের জন্য খেলো। ম্যাচের আগের দিন মালদ্বীপ অনুশীলন করেছে লম্বা সময়, কাজ করেছে পাসিং, ড্রিবলিং নিয়ে। ওরা মরিয়া জয় তুলে নিতে শক্তি সামর্থ্য এগিয়ে সফরকারী সাইড। ভালো একটা ফাইটের অপেক্ষায় ফুটবল ফ্যানরা। শেখ আশিক, ডিবিসি নিউজ, ঢাকা। রংপুর রাইডার্সকে গ্লোবাল সুপার লিগের ফাইনাল তুলতে চান আফিফ হোসেন। জানান সে লক্ষ্যেই প্রস্তুত হচ্ছে দল। চলতি বছর জাতীয় দলে ফিরতে না পারলেও তা নিয়ে আক্ষেপ নেই এই ব্যাটারের। আপাতত রানে ফিরতে চান গ্লোবাল সুপার লিগ দিয়েই। গ্লোবাল সুপার লিগ সামনে রেখে মিরপুরে ব্যস্ত বিপিএল এর দল রংপুর রাইডার্স। নিয়ম করে এই পুরো দল প্রস্তুতি সারছে ব্যাট বলে। নুরুল হাসান সোহানের নেতৃত্বে এই স্কোয়াডে 9 জন দেশি ক্রিকেটারদের মধ্যে আছেন আফিফ হোসেন। আগামী বিপিএল এ খুলনার জার্সিতে মাঠে নামবেন তিনি। তবে তার আগে রংপুরের হয়ে সুপার লিগে খেলার সুযোগ পেয়ে ক্লাবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন এই ব্যাটার। এই টুর্নামেন্টকে নতুন সম্ভাবনার দ্বার হিসেবে দেখছেন আফিফ। এরকম টুর্নামেন্ট অবশ্যই সবার জন্য একটা ভালো অপরচুনিটি, যেহেতু দেশের বাইরে খেলা অবশ্যই বড় একটা অপরচুনিটি। এরকম টুর্নামেন্টগুলোতে ভালো করতে পারলে ফিউচারে আরও অন্যান্য টুর্নামেন্টে অবশ্যই সুযোগ আসবে, তো অবশ্যই এটা একটা খুব ভালো অপরচুনিটি। চলতি বছর জাতীয় দলের জার্সি গায়ে তুলতে পারেননি আফিফ, তবে সেসব নিয়ে না ভেবে আপাতত সুপার লিগ ঘিরেই পরিকল্পনা সাজাচ্ছেন এই ব্যাটার। আপাতত যেখানে প্রেজেন্টে আছি প্রেজেন্ট নিয়ে থাকতে পছন্দ করি, ফিউচারে কি হবে সেটা পরে দেখা যাবে। আমরা টুর্নামেন্টটা যাতে একটা ভালো পর্যায়ে ফাইনাল খেলতে পারি, আর পার্সোনাল গোল বলতে তেমন কিছু নাই, টিমের হয়ে বেস্টটা করার চেষ্টা করব। আগামী 26 নভেম্বর থেকে প্রভিডেন্সের গায়ানা জাতীয় স্টেডিয়ামে শুরু হবে গ্লোবাল সুপার লিগ। সোমবার ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশ্যে দেশ ছাড়বে রংপুর রাইডার্স। তৌহিদুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা। এই ছিল আমার কাছে খেলার দুনিয়ায় দেশ বিদেশের খেলাধুলার নানা খবর। ফিরে যাচ্ছি সহকর্মী সুলতানা স্বর্ণার কাছে। ধন্যবাদ মামুন ও রশিদ। আর এ পর্যায়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি। আর ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ.টিভি। এছাড়া ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। সাথেই থাকুন।